নমস্কার, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষ্ঠানের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব একটি নতুন বিষয় নিয়ে। বিষয়টি আমরা জানার চেষ্টা করব বায়োচার কালচার এবং বায়োচার টেকনোলজি নিয়ে আমরা কথা বলবো। এবং এই বিষয়ে আলোকপাত করতে আজকে আমার সঙ্গে ডিডি ত্রিপুরা স্টুডিওতে উপস্থিত রয়েছেন ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল অ্যান্ড পলিমার ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ইঞ্জিনিয়ার হরজিৎ নাথ মহোদয়। নমস্কার, আপনাকে স্বাগত। নমস্কার। প্রথমেই আমরা যে বিষয়টি নিয়ে জানতে চাইছি, বিষয়টি সম্পর্কে খানিকটা বলুন। ধন্যবাদ আমাকে এই অপরচুনিটি দেওয়ার জন্য আজকের এই টক শোতে। বায়োচার জিনিসটা অ্যাকচুয়ালি অনেক আগে থেকেই চলে আসছে। বায়ো অ্যান্ড চার দুটো সন্ধি বিচ্ছেদ যদি করেন, বায়ো অ্যান্ড চার, বায়ো হচ্ছে একটা লিভিং এন্টিটি, চার হচ্ছে যার নাম এসেছে চারকোল থেকে। তো বেসিক্যালি বায়োচার হচ্ছে গিয়ে বায়োলজিক্যাল এন্টিটি থেকে চারকোল টাইপের জিনিস বানিয়ে আনা, যেটাতে হাই কার্বন কন্টেন্ট থাকে। তো সেই হাই কার্বন কন্টেন্ট থাকার কারণে আমরা অনেক রকমের পজিটিভ জিনিস বানাতে পারছি, যেমন আমরা সয়েল অ্যামেন্ডমেন্ট ইউজ করতে পারছি, আমরা এনার্জি জেনারেশনের জন্য ইউজ করতে পারছি, আমরা স্টিল মেকিং ইউজ করতে পারছি, আমরা ওয়াটার ট্রিটমেন্ট ইউজ করতে পারছি। আর সব থেকে বড় বস্তুটা হলো যে আমাদের এই বায়োচার দিয়ে আমরা ওয়াটার ট্রিটমেন্ট সহ এটা একটা কার্বন সিঙ্ক হিসাবে ইউজ করতে পারছি, আর এটা একটা সাস্টেইনেবল প্র্যাকটিস আমরা ইউজ করতে পারছি বায়োচার থেকে। তো পজিটিভ জিনিস এটাতে প্রচুর আছে, আলাদা আলাদা সেক্টরস এটা ইউজ করা যাচ্ছে। তাই এই বায়োচারটা একটা খুব ইমার্জিং এরিয়া, যেটা নিয়ে পৃথিবীর বিভিন্ন এরিয়াতে বিভিন্ন সায়েন্টিস্টরা প্রচুর কাজ করে যাচ্ছে আলাদা আলাদা সেক্টরে, বিকজ অফ দিস কার্বন কন্টেন্ট সেটার কাজ হচ্ছে। এবার প্রশ্নটা হচ্ছে, ইদানিংকালে আমরা এই যে বায়োচার যে টেকনোলজি রয়েছে তার প্রয়োগ আমরা ত্রিপুরাতেও দেখতে পাচ্ছি। কেন সেটা এত জনপ্রিয় হয়ে উঠছে? অ্যাকচুয়ালি বায়োচার জিনিসটা অনেক আগে থেকেই চলে আসছে, হান্ড্রেডস অফ ইয়ার্স বলতে পারেন, 1000 ইয়ার্সও বলতে পারেন আপনি। সো এটা অ্যামাজন বেসিনে সব থেকে প্রথম দেখা গেছে, অ্যামাজন বেসিনে, যেটাকে আমরা বলি টেরাকোটা বলছি আমরা, টেরাপ্রেটা, ইনফ্যাক্ট টেরাপ্রেটা। সো টেরাপ্রেটাতে কী হচ্ছে, অনেক বছর আগে অ্যামাজন বেসিনের যেটা মাটি যেটা ছিল সেটা খুবই মানে নিম্ন প্রকারের ছিল, যেখানে ফার্টিলিটি খুব কম ছিল। তো সেই সময়ে অনেকে এই টাইপ অফ অর্গ্যানিক অ্যামেন্ডমেন্ট, যেটা চারকোলের সাথে ভেরিয়াস অ্যামেন্ডমেন্ট এজেন্টস ওরা ইউজ করার পর দেখা গেছে সেই বেসিনের সয়েলটা অত্যন্ত মানে প্রোডাক্টিভ হয়ে উঠেছে, আর যেটা এখনও প্রোডাক্টিভ। তো সেই জিনিসটা নিয়ে অনেক বছর থেকেই রিসার্চ চলছে, অনেক বছর থেকে সবাই কাজ করছেন, বাট নর্থ ইস্টের পার্সপেক্টিভে বিশেষ কাজ হয়নি। যে জায়গাতে নর্থ ইস্ট একটা বায়োমাস হটস্পট বলে জানা যায়, তথাপিও বায়োচার নিয়ে বেশি কাজ এখানে হয়নি। অল্প কাজ স্টার্ট হয়েছিল কয়েক বছর আগে, বাট অনেকগুলো পজিটিভ নেগেটিভ জিনিসের কারণে সেটা নিয়ে বিশেষ হয়নি। কিন্তু কারেন্টলি এই বায়োচার নিয়ে প্রচুর কাজ হচ্ছে, কারণ যত দিন গেছে প্রচুর রিসার্চ হয়েছে, লোক ভেরিয়াস মানে স্কোপসগুলো দেখতে পেরেছেন। সো সেটা নিয়ে প্রচুর এখন রিসার্চ হচ্ছে, আলাদা আলাদা সেক্টরসে রিসার্চ হচ্ছে, ইন্ডাস্ট্রি থেকে স্টার্ট করে এগ্রিকালচার অবধি সাস্টেনেবল প্র্যাকটিসে কাজ হচ্ছে বায়োচারটা নিয়ে। ত্রিপুরাতে মূলত কি বিষয়টা নিয়ে কাজ হচ্ছে? ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে বেসিক্যালি আমরা বায়োচার নিয়ে প্রথম কাজ স্টার্ট করি। সেটা আমাদের কাছে ত্রিপুরা রাবার বোর্ড হলো, আর আমাদের কোলাবোরেটিং এজেন্সি CSIR মাইনিং অ্যান্ড ফুয়েল রিসার্চ। আমরা অনেক বছর থেকেই চেষ্টা করছিলাম যে ত্রিপুরাতে যেগুলো ওয়েস্ট আছে, স্পেশালি বায়োমাস ওয়েস্ট, এই বায়োমাস ওয়েস্ট থেকে আমরা কি কিছু ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট বানাতে পারি নাকি। তো সেটা নিয়ে আমরা অনেক খাটিয়ে দেখলাম। আমরা ভেরিয়াস বায়োমাস ওয়েস্ট, যেমন রাবার উড হলো, আমাদের স মিলের ওয়েস্ট হলো, আমরা নিয়ে কাজ করার পর আমরা দেখলাম যে রাবার উড এমন একটা প্রোডাক্ট, এই রাবার উডে আমরা সব থেকে ভালো প্রোডাক্টিভ পেয়েছি। আর ত্রিপুরা, যেহেতু আমরা সবাই জানি ত্রিপুরা যে সেকেন্ড লার্জেস্ট প্রডিউসার অফ রাবার, তো সেখানে রাবার উড প্রোডাকশনটাও খুব বেশি। তাই বেসিক হিন্ড্রেন্স যেটা ছিল বায়োচারে, সেটা ছিল অ্যাভেবিলিটি অফ বায়োমাস। কিন্তু রিসেন্ট ডিউরেশনে আমরা দেখেছি যে বায়োমাস অ্যাভেবিলিটি ইন এ স্টেট লাইক ত্রিপুরা আমরা ভালো পাচ্ছি। অ্যাকচুয়ালি ইনফ্যাক্ট অফ রাবার উড যেটা হচ্ছে, রাবার উডের আমরা ভালো একটা স্কোপ পেয়েছি, অ্যাভেবিলিটিও পেয়েছি। তো সেটা নিয়ে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে আমরা 2010 থেকে কাজ স্টার্ট করেছি। আমরা ভেরিয়াস টাইপস অফ বায়োচার বানিয়েছি, সেটা আমরা সয়েলে অ্যাড করেছি, সয়েলের মধ্যে আমরা গ্রোথ স্টাডিজ করেছি। আমরা দেখার চেষ্টা করলাম যে আমাদের নর্থ ইস্টে যেটা সয়েল, এই নর্থ ইস্টের সয়েলটা হচ্ছে অ্যাসিডিক ইন নেচার। সো সেই নর্থ ইস্টার্ন সয়েলটাকে কি আমরা একটু ইমপ্রুভ করতে পারি নাকি।
সো আমরা এটা নিয়ে বিষয় নিয়ে অনেক দিন ধরে কাজ করলাম, করে আমরা অনেকগুলো পজিটিভ ইফেক্টস পেয়েছি, যেটা নিয়ে আমরা এখন খুব শিওর আরও ফার্দার স্টাডিজও হচ্ছে, আর আমরা খুব পজিটিভ রেজাল্টসও পেয়েছি সে একটা সেক্টর নিয়ে। তো ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে আমরা অনেক বছর থেকে কাজটা চলে আমরা আচ্ছা, একদিকে হচ্ছে বায়োচার, একদিকে হচ্ছে আপনার চারকোল, আর একদিকে হচ্ছে হিউমিচার, ইয়েস। হ্যাঁ, কোথায় ডিফারেন্স? বেসিক্যালি এই তিনটে ম্যাটেরিয়ালই কার্বনেশিয়াস প্রোডাক্ট। এদের ডিফারেন্সটা হচ্ছে আপনি কি প্রসেসে বানাচ্ছেন, কোথায় ইউজ করছেন। ফর এক্সাম্পল হিউমিচারটা হচ্ছে একটা কাইন্ড অফ চার, যেটার মধ্যে আমরা হিউমিক অ্যাসিড অ্যাড করছি, বেসিক্যালি এগ্রিকালচার পারপাসে ইউজ করছি, যাতে এগ্রিকালচার প্রোডাক্টিভিটি আমরা বাড়াতে পারি। চারকোল, যেটা আমরা সবাই জানি, চারকোল বেসিক্যালি ইউজ হচ্ছে আপনার এনার্জি জেনারেশনের জন্য, কুকিংয়ের জন্য চারকোল ইউজ হচ্ছে। অ্যান্ড বায়োচারটা হচ্ছে গিয়ে সেখানে আপনি আপনার কাস্টম মেড অনেক জিনিস বানাতে পারছেন, এটাকে আপনার এগ্রিকালচারাল সুইটেবল করতে পারছেন, এটাকে আপনি স্টিল মেকিং ইউজ করতে পারছেন, এটাকে আপনি কনস্ট্রাকশনে ইউজ করতে পারছেন, এটাকে আপনি এজ এ কার্বন সিকুয়েস্ট্রেশন, যেটা খুব ইম্পর্ট্যান্ট একটা সেক্টর, যে এত কার্বন এমিশন হচ্ছে, কার্বন ফুটপ্রিন্ট, এই কার্বনটাকে কীভাবে সিকুয়েস্ট্রেট করে রাখা যায় স্টেবল ফর্মে। বায়োচার একটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ এরিয়া, যেটাতে কার্বন সিকুয়েস্ট্রেশন নিয়ে অনেক কাজ চলছে। ইন্ডাস্ট্রি লেভেলে হাইলি পোরাস কার্বন বানানো হচ্ছে, যেটা ক্যাটালিস্ট হিসাবে ইউজ করা হচ্ছে, যেটাকে আমরা বিভিন্ন গ্যাস অ্যাবজর্পশনে ইউজ করা হচ্ছে। ফর এক্সাম্পল আমি বলতে পারি আমাদের যেগুলো অক্সিজেন জেনারেশন প্ল্যান্ট, নাইট্রোজেন জেনারেশন প্ল্যান্ট, সেখানেও যে ম্যাটেরিয়াল দিয়ে আমরা অক্সিজেন বা নাইট্রোজেনকে ধরে রাখছি, যেটা ফাইনালি আমরা এক্সট্রাক্ট করি, সেটাও কিন্তু একটা কার্বনেশিয়াস বেসড ম্যাটেরিয়াল। তো এই এরিয়াতে প্রচুর রিসার্চ হচ্ছে, তার প্রচুর স্কোপ আছে। আর বায়োচার হচ্ছে একটা স্কোপ, যেটা আমরা নর্থ ইস্টার্ন সয়েলের জন্য, স্পেশালি ত্রিপুরা সয়েলের জন্য আমরা ইউজ করতে আমরা চেষ্টা করছি, আর ভালো ইফেক্টসও পেয়েছি আমরা। আচ্ছা, বিভিন্ন সেক্টরের ক্ষেত্রে যদি আমরা ধরে থাকি এই যে বিষয়টা, তা তো অনেকগুলো বিভাগ রয়েছে, সেগুলি কি কি? মানে আমি যদি ক্লাসিফিকেশন যদি করতে চাই, বেসিক্যালি আপনি যদি ক্লাসিফিকেশন করেন বায়োচারের, আমি আপনাকে যেটা বললাম যে বায়োচারটা ইউজ নট অনলি সয়েল অ্যামেন্ডমেন্ট ইউজ হচ্ছে, বায়োচারটা ইউজ আপনার কনস্ট্রাকশন এরিয়াতেও হচ্ছে। তো কথাটা হচ্ছে যে আপনি কি পারপাস ইউজ করতে চাইছেন ম্যাটেরিয়ালটাকে। সো আপনি যদি কনস্ট্রাকশন ইউজ করেন, আপনার ভেরিয়াস প্রোটোকল থাকে, প্রোডাকশন মেথড থাকে। আপনি যদি এজ এ সয়েল অ্যামেন্ডমেন্ট ইউজ করেন, ভেরিয়াস মেথড থাকে। আপনি যদি এনার্জি জেনারেশন ইউজ করেন, তাহলে ভেরিয়াস মেথড থাকে। তো ডিপেন্ডিং অন কি পারপাস ইউজ করছি আমরা ফিড স্টক সিলেক্ট করি, আর আমরা ফাইনাল প্রোডাক্ট এটাকে মানে এজ এ ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট হিসাবে আমরা এটাকে ইউজ করতে পারি। আচ্ছা, আমি শুরুতেই বলেছিলাম বায়োচার কালচার, আবার বলেছি বায়োচার টেকনোলজি। কালচার, তার সঙ্গে টেকনোলজি, প্রয়োগটা কোথায় বা বিষয়টা কি, কি ধরনের টেকনিক্যাল প্রসেস রয়েছে, সেটা একটু বলুন। বেসিক্যালি বায়োচার বানানোর প্রসেসটা হচ্ছে গিয়ে আমরা একটা কার্বনেশিয়াস ম্যাটেরিয়াল বানাচ্ছি। সেই কার্বনেশিয়াস ম্যাটেরিয়াল আপনার এগ্রিকালচারাল ওয়েস্ট হতে পারে, আপনার ডোমেস্টিক ওয়েস্ট হতে পারে, বা আপনার ফরেস্ট ওয়েস্টও হতে পারে, ডিপেন্ড করছে আপনি কি ওয়েস্ট নিচ্ছেন। সো ভেরিয়াস ওয়েস্ট যে নেবেন, ভেরিয়াস ওয়েস্টের আপনি যা প্রোডাক্টস পাবেন সেটাও ডিফারেন্ট পাবেন। ফর এক্সাম্পল আমি আপনাকে যদি বলি যে আপনার যদি ইন্টেনশন থাকে কি বায়োচার বানাবেন, তাহলে আমরা যে প্রসেসটা ফলো করি সেটা হচ্ছে পাইরোলাইসিস প্রসেসও আছে, তাছাড়া আরও প্রসেসও আছে, আমরা ইন ডিটেলসে যাব আস্তে আস্তে। কিন্তু পাইরোলাইসিস প্রসেসটা হচ্ছে একটা স্পেসিফিক প্রসেস, যে প্রসেসে আমরা একটা পার্টিকুলার মেটেরিয়ালকে আমরা হাই টেম্পারেচারে ট্রিট করি, যাতে ট্রিট করার পরে তার মধ্যে থেকে যেগুলো ম্যাটেরিয়ালসগুলো আছে, ভলাটাইল মেটেরিয়ালগুলো আছে, বা স্ট্রাকচারটা ডিগ্রেড হয়ে ভলাটাইল মেটেরিয়ালগুলো বেরিয়ে আসে। তো ফাইনালি যেটা আপনি পেয়ে যাচ্ছেন সেটা হচ্ছে একটা স্ট্রং মেটেরিয়াল হুইচ ইজ ইন দ্য ফর্ম অফ কার্বন। আর এট দ্য সেম টাইম আপনি পেয়ে যাচ্ছেন সিনথেসিস গ্যাস, যেভাবে আমরা গ্যাস ইউজ করি, ভেরিয়াস কম্পোজিশনও গ্যাস থাকে, এখানেও আপনি সিনথেসিস গ্যাস পাবেন, যেটার প্রাইম কম্পোনেন্ট হতে পারে হাইড্রোজেন, কার্বন মনোঅক্সাইড, সাম অ্যামাউন্ট অফ মিথেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড। সো ইটস কাইন্ড অফ আপনি বলতে পারেন যে একটা ভ্যালুয়েবল প্রোডাক্ট ইন দ্য ফর্ম অফ গ্যাসও পেয়ে যাচ্ছি, চারটাও পেয়ে যাচ্ছি, আর এর থেকে আরেকটা মেটেরিয়াল পাওয়া, যেটা হচ্ছে বায়ো অয়েল। এখন কথা হচ্ছে আপনার ফাইনাল প্রোডাক্ট কি চাইছেন। আপনি যদি চাইছেন ফাইনাল প্রোডাক্ট চার এগ্রিকালচারাল পারপাস ইউজ করবেন, তাহলে আপনার পাইরোলাইসিস প্রসেসটা সব থেকে ইকোনমিক্যালি ফিজিবল প্রসেস কারেন্ট সিস্টেমে পাওয়া গেছে, যেটাতে দুই ফর্মে করি, একটা হচ্ছে কি স্লো পাইরোলাইসিস, একটা বলি ফাস্ট পাইরোলাইসিস। যদি আমাদের ইন্টেনশন থাকে কি আমরা চার দরকার, সলিড বাই প্রোডাক্ট দরকার, তাহলে আমরা স্লো পাইরোলাইসিসে যাই, যেটা হচ্ছে আপনার ধরুন 8 থেকে 10 কেলভিন পার মিনিট হিটিং রেটে।
রেসিডেন্স টাইমটা আমরা ভ্যারি করি। আর আপনার যদি ইন্টেনশন হচ্ছে গিয়ে আপনি অয়েল বের করবেন বা আপনি গ্যাস বের করবেন, তো অয়েল বের করতে গেলে আপনার ফার্স্ট ইন্টেনশনটা থাকবে কি আপনি এগুলো কি সবকিছু বাই প্রোডাক্টসের কথা আপনি বলছেন? উপজাত সেটা বাই প্রোডাক্টস আপনি বলতে পারেন, হ্যাঁ বাই প্রোডাক্ট, বায়োচারের সাথে বাই প্রোডাক্টসও পাচ্ছেন। সব কথাটা হচ্ছে আপনি কি প্রসেস ইউজ করছেন, আপনি কত সময় রেসিডেন্স টাইমটা দিচ্ছেন। যদি রেসিডেন্স টাইম আপনি ভেরি করেন আপনার প্রোডাক্টটা ভেরি পাবেন। আপনার যদি সিনথেসিস গ্যাস, যেটা হাইলি ক্যালোরিফিক ভ্যালু গ্যাস বলি আমরা, তার মানে যে গ্যাসটা বেরিয়ে আসে এটা জ্বলনশীল প্রপার্টি, যেটা ক্যালোরিফিক ভ্যালু আমরা বলি। সো ক্যালোরিফিক ভ্যালু, যদি হাই ক্যালোরিফিক ভ্যালু গ্যাসের দরকার, তাহলে আমরা যে পাইরোলিসিস প্রসেসটাকে ইউজ করি সেটা বললে আমরা খুব র্যাপিড পাইরোলিসিস, আমরা হাই টেম্পারেচারে এটাকে বার্ন করি, পাইরোলিসিস করি, তখন আমাদের গ্যাসটা বেরিয়ে আসে। যদি আপনার সলিড বাই প্রোডাক্ট যেটাকে বায়োচার বলি সেটা দরকার, তাহলে আপনি একটু কম হিটিং রেটে এটাকে ইউজ করবেন। আর যদি মডারেট হিটিং রেট রাখেন তাহলে আপনি বায়ো অয়েল পাবেন। তো ডিপেন্ড করছে আপনি কি চাইছেন, আপনার বায়োচার চাইছেন, বায়ো অয়েল চাইছেন, না আপনি বায়ো গ্যাস চাইছেন। সো ডিপেন্ডিং অন দ্যাট আপনি হিটিং রেটটাকে আপনার ফ্লাকচুয়েট করতে হবে। তাছাড়া পাইরোলিসিস ছাড়া আরও প্রসেসও আছে, লাইক গ্যাসিফিকেশন প্রসেস আমরা বলতে পারি, আমরা হাইড্রোথার্মাল কার্বনেশন প্রসেস বলতে পারি, আমরা মাইক্রোওয়েভ পাইরোলিসিস বলতে পারি। তো সেগুলো অনেক প্রসেস আছে, কিন্তু কারেন্টলি এই নর্মাল পাইরোলিসিস প্রসেসটা স্পেসিফিক্যালি যেটা বলতে পারি স্লো পাইরোলিসিস প্রসেস, সেই প্রসেসে আমরা ভালো কোয়ালিটি বায়োচার আমরা পাই, বাট টেম্পারেচারটাও মেনটেন করতে হয়, ভালো একটা ফল পাওয়া যাচ্ছে। বাট আমি যেই বললাম আপনাকে যে প্রত্যেকটা কথা হচ্ছে কি আপনি কি ফিডস্টক ইউজ করছেন, আপনি কি রাবার উড ইউজ করছেন না আপনি কোনো আদার অন্য ফিডস্টক ইউজ করছেন, ডিপেন্ডিং অন ভেরিয়াস ফিডস্টক সেম কন্ডিশনে কিন্তু প্রোডাক্টটাও ভ্যারি হয়। আচ্ছা, এই ধরনের প্রসেসগুলোর মধ্যে পকেট কতটুকু ভারী হতে হয়? বেসিক্যালি বায়োচার প্রসেসের একটাই ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে যে ইনিশিয়াল ক্যাপিটাল কস্টটা আপনার একটু হেভি। সো সেই ইনিশিয়াল ক্যাপিটাল কস্টটা যদি আপনি বিয়ার করতে পারেন তাহলে এন্টায়ার প্রসেস ইজ নট সো কস্টলি। বাট আজকাল অনেক রকমের পোর্টেবল চারও মানে পোর্টেবল ক্লিন বেরিয়ে এসছে, যেটা আপনি ব্যাকইয়ার্ডের মধ্যেও চাইলে আপনি প্রোডাকশন করতে পারেন বায়োচার। বাট সেটাতে কোয়ালিটি কন্ট্রোল করা একটু ডিফিকাল্ট, বাট স্টিল আপনি ভালো কোয়ালিটি অফ চার পেয়ে যাবেন উইথ মিনিমাম অ্যামাউন্ট অফ যেটা বলি এমিসিভ গ্যাস, যেটা আনওয়ান্টেড গ্যাস এমিশনটাও অনেকটাই লিমিট করা যায়। তো ভেরিয়াস লো কস্ট ক্লিনসও চলে এসছে, যেটা দিয়ে আপনি চার বানাতে পারেন ডেফিনেটলি একটা ইজি কস্টে। বাট যদি কোয়ালিটি মেনটেন করতে হয় আপনার একটু সফিস্টিকেটেড সেট আপে যেতে হবে, তো যার মূল্যটা একটু বেশি। আর আরেকটা জিনিস যেটা মাথায় রাখতে হবে যে বায়োচার টেকনোলজিটা তো অনেক পুরনোই। ফর এক্সাম্পল আমি যদি বলি আমাদের এখানে যে জুম কাল্টিভেশন যেটা বলি, স্ল্যাশ অ্যান্ড বার্ন কাল্টিভেশন, যে জুমিয়া যাদের বলি, বায়োচারটা কিন্তু সেম ওই টাইপেরই। কারণ ওরাও আফটার কাল্টিভেশন ইজ ওভার ওরা এটাকে বার্ন করে দিচ্ছে, বার্ন করার পরে সেটা কার্বনটা পড়ে আসছে। বায়োচার টেকনোলজি ব্যবহার করছে যে কার্বন নিঃসরণটাকে কমানোর জন্য, সেই তো। আর হয়তোবা জুম চাষের ক্ষেত্রে কি হয় সেটা নিয়ে একটু বিতর্ক রয়েছে, আমরা সেদিকটায় গেলাম না। আমি দর্শক বন্ধুদের আবার বলে রাখছি যে দর্শক বন্ধুরা আপনারা কিন্তু দেখছেন বিজ্ঞান ও প্রযুক্তি অনুষ্ঠান, আর আজকের অনুষ্ঠানে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে বায়োচার টেকনোলজি। আমাদের সঙ্গে রয়েছেন এক্সপার্ট হরজিৎ নাথ মহোদয়। স্যার, আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি তার মধ্যে এই বিষয়টাই হচ্ছে যে কিছু একটা সেট আপ করতে হবে। এবার কমন পিপল, সাধারণ মানুষ যারা রয়েছেন, তারা কি করে এই বায়োচার টেকনোলজি ব্যবহার করবে বা সেটা কতটুকু তাদের পক্ষে সম্ভবপর হয়ে উঠবে বা পয়সা করি কতটুকু খরচ যেতে পারে? খুব কম খরচে কি সেটা সম্ভব? খুব কম খরচেও আজকাল সম্ভব ক্লিনস বানানো, বাট সেটা আমি আপনাকে বললাম আপনি যদি টেকনোলজিক্যালি ডেভেলপ করতে চান, কোয়ালিটি ইল্ড চান, তবে আপনার সায়েন্টিফিক গ্রেডে যেতে হবে। আর আপনি যদি জাস্ট ব্যাকইয়ার্ড ইউজ করতে চাইছেন, আপনার ধরুন ওয়েস্ট আছে প্রচুর, সেটাকে আপনি ইউজ করতে চাইছেন, মানে এখানে হচ্ছে কি ইকোনমিক পার্সপেক্টিভ তো আসছেই, এনভায়রনমেন্ট পার্সপেক্টিভেও যদি আপনি ভেবে দেখুন কথাটা হচ্ছে যে বায়োচার বানানো ইউটিলাইজেশন করা তো একটা কেস আছেই। আমরা এটাকে যে কার্বন সিকুয়েস্ট্রেশন যে বলি সেটা একটা খুবই গুরুত্বপূর্ণ এরিয়া। কেন গুরুত্বপূর্ণ আমি আপনাকে বলছি। আমরা অক্সিজেন নিচ্ছি এন্ড কার্বন ডাই অক্সাইড ছাড়ছি, এটা অ্যাডভান্টেজেস বলতে পারেন। এটা কেন প্রয়োজন বায়োচার টেকনোলজিটা আমাদের জানা, যে আমরা এটাকে কত পকেট ফ্রেন্ডলি না, সেটার জন্য এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি কিনা নাও একটু দেখা আমাদের খুবই প্রয়োজন। ফর এক্সাম্পল যদি আমি আপনাকে বলি, যদি আপনি একটা বায়োমাস নিন, এই বায়োমাসটাকে ইউজ না করেন, সেটা তো অবভিয়াসলি ডিগ্রেড হবে, মাইক্রোবায়োলজি ডিগ্রেড হবে। যখন ডিগ্রেড হবে ও অনেক মিথেন ছাড়বে, কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, মিথেনও ছাড়বে। সে মিথেনের অ্যামাউন্ট অনেক হাই হয়।
আর সবাই জানি যে আমাদের গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য মিথেন অ্যামাউন্টটা কতটুকুই মানে ডিসঅ্যাডভান্টেজিয়াস। সো এই কেসে কি হচ্ছে, এই কেসে আমরা এই মাইক্রোবিয়াল ডিগ্রেডেশনে যাওয়ার আগেই আমরা যে কার্বনটা পাচ্ছি, যেমন আমরা যে কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি আর গাছ যে কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে, সেই কার্বন ডাইঅক্সাইডটাকে গাছ কিন্তু কার্বন ফর্মে নিয়ে আসছে ওর ইয়ের মধ্যে। সেটা দিয়ে যখন আমরা চার বানাই তখন এই অ্যাটমসফিয়ারে যে কার্বন ডাইঅক্সাইড যেত বিকজ অফ মাইক্রোবিয়াল ডিগ্রেডেশন, এখন এই চারটাকে আমরা এজ এ স্টেবল ফর্মে হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস অফ ইয়ার্সে আমরা সিকুয়েস্টার করতে রাখতে পারছি। সো তার পজিটিভ ইফেক্ট তো আছেই। তাছাড়া যদি আপনি বলুন যে কত খরচায় বানানো যাবে, খরচা বানাতে গেলেও আজকাল অনেক লো কস্ট ক্লিন চার লোক নিজের বাড়িতেও বানাতে পারছে। আপনার যদি 200 লিটার্সের যদি স্টিলের ড্রাম থাকে, আয়রনের ড্রাম থাকে, সেটার মধ্যেও আপনি ICAR বা অনেক রিসার্চ অর্গানাইজেশন ভেরিয়াস সাইজ অ্যান্ড ডিজাইনস অফ আপনাকে দিয়েছে বানিয়ে, সেটা ফলো করলে আপনি ব্যাকইয়ার্ডও খুবই কম খরচায় আপনি বানাতে পারেন। আর সেই চারগুলো নিয়ে আপনি আপনাদের ব্যাকইয়ার্ডে ইউজ করতে পারেন। আপনি যদি ভাবেন এটাকে কমার্শিয়ালি নিয়ে আসবেন, তাহলে এটাকে একটু অ্যাডভান্সড, একটু টেকনোলজিক্যালি অ্যাডভান্স মডেলস নিয়ে আসুন, তাহলে আপনি এটাকে কমার্শিয়ালি বিক্রি করতে পারবেন। স্টার্টআপ বা এন্টারপ্রেনারশিপের ক্ষেত্রে হ্যাঁ, সেটা একটা বিশাল ভূমিকা রাখছে। নিশ্চয়ই আমি এটা নিয়ে বলবো স্যার। বিষয়টা কি আসলে, দেখুন কিভাবে সেটা সম্ভব হচ্ছে? বায়োচার যেটা ম্যাটেরিয়াল, আমি আপনাকে যেটা বললাম, একটা হচ্ছে গিয়ে আমাদের সয়েল অ্যামেন্ডমেন্ট। সয়েল অ্যামেন্ডমেন্টটা যদি আমরা একটু টেকনিক্যালি দেখতে চাই, সয়েল অ্যামেন্ডমেন্টে কি হচ্ছে, আমাদের নর্থ ইস্টার্ন সয়েলটা হচ্ছে পিএইচটা খুবই কম, অ্যাসিডিক সয়েল। আর একটা পার্টিকুলার প্ল্যান্ট গ্রোথের জন্য আমাদের অলমোস্ট নিউট্রাল সয়েলের দরকার। সো এখানে কি হচ্ছে, বিকজ অফ দ্য হাই অ্যাসিডিটি আমাদের প্ল্যান্ট গ্রোথটা হ্যাম্পার হচ্ছে, আমাদের সয়েল কোয়ালিটিটা কমে আসছে অনেক। ইন দি লং রান আপনি দেখবেন যে আমাদের সয়েলের মধ্যে অনেক রকমের মানে কেমিক্যাল অ্যামেন্ডমেন্টস করার প্রয়োজন পড়বে, ইনফ্যাক্ট পড়ে গেছে অলরেডি। সো সেই কেমিক্যাল এজেন্টের কিন্তু অনেক রকম ডিসঅ্যাডভান্টেজেসও আছে। সো আমাদের কাছে যদি একটা অর্গ্যানিক অ্যামেন্ডমেন্ট থাকে, সেই অর্গ্যানিক অ্যামেন্ডমেন্ট থেকে কিন্তু আমরা এই কেমিক্যাল যেটা প্রসেসে আমরা যাবো, সেই কেমিক্যাল প্রসেসে না গিয়ে আমরা অর্গ্যানিক অ্যামেন্ডমেন্ট দিয়ে আমাদের সয়েলটাকে অনেক কেসে রিকভার করে আসতে পারি। আমি যদি আপনাকে বলি বায়োচারের স্পেশালিটি, একটা হচ্ছে স্পেশালিটি আমাদের নর্থ ইস্টে আপনি দেখবেন যখন গ্রীষ্মকাল হয় বা এখন রেইনি সিজন হচ্ছে, আপনি প্রচুর বৃষ্টি পাবেন। যখনই শীতের সিজনটা আসবে আপনি দেখবেন বৃষ্টি কম হচ্ছে, বাট প্ল্যান্টের গ্রোথের জন্য তো কনস্ট্যান্টলি জলের প্রয়োজন। সো বায়োচার এমন একটা মেটেরিয়াল, যখন ও উপরে জল পায় ও জলটাকে ধরে রাখে, যখনই গাছের প্রয়োজন ও জলটাকে ছাড়ে, আস্তে আস্তে ছাড়ে। সো এটা খুব ভালো একটা ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি ভালো। সেকেন্ড এফেক্টটা হচ্ছে গিয়ে আপনার সয়েলের যে অর্গ্যানিক কার্বন কন্টেন্ট, এটা হচ্ছে ভেরিয়াস মতলব বলতে পারেন যে আমাদের ভালো সয়েলের জন্য, ভালো গ্রোথের জন্য কী কী ফ্যাক্টরস, একটা হচ্ছে অর্গ্যানিক কার্বন কন্টেন্ট। এই অর্গ্যানিক কার্বন কন্টেন্টটাকেও বাড়িয়ে দিচ্ছে বিকজ অফ হাইলি কার্বনিশিয়াস কন্টেন্ট। তারপরে আপনি বলতে পারেন যে এটার মধ্যে যেটা মাইক্রোবিয়াল গ্রোথ হবে, মাইক্রোবিয়াল গ্রোথের জন্য যে অক্সিজেন ট্রান্সপোর্টও দরকার, সেই ট্রান্সপোর্টটাও বাড়িয়ে দিচ্ছে। নর্থ ইস্টে স্পেসিফিক যদি আমি বলি, আমাদের এখানে হিলি টেরেন্স, আমাদের এখানে কি করছে সবাই, যখনই প্রয়োজন ওরা ফার্টিলাইজার্স ইউজ করছে, আর যখনই বৃষ্টি হচ্ছে সেই ফার্টিলাইজারগুলো লিচ হয়ে বেরিয়ে যাচ্ছে। লিচ হয়ে বেরিয়ে গিয়ে আমাদের যেগুলো নিয়ার বাই এরিয়া আছে, ফ্লোরা ফোনা বলুন, ওয়াটার বডিজ বলুন, সেটাতে সব চলে যাচ্ছে। আনফর্চুনেটলি সেটা আমাদের ফুড সাইকেলে চলে আসছে। বায়োচারের একটা ক্যাপাসিটি আছে যেটাকে আমরা বলি ক্যাটায়ন এক্সচেঞ্জ ক্যাপাসিটি। এই ক্যাটায়ন এক্সচেঞ্জ ক্যাপাসিটিতে ও ফার্টিলাইজার্সগুলোকে ধরে রাখতে পারে। যখনই বৃষ্টি হয় তখন ওর অ্যামাউন্ট অফ লিচিবিলিটিটাও অনেক কেসও কমিয়ে নিয়ে আসতে পারে। তো সেটা আমাদের এনভায়রনমেন্ট ফ্রেন্ডলিও একটা পার্টিকুলার প্রসেস। তো ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি, পিএইচ এলিভেশন, ক্যাটায়ন এক্সচেঞ্জ ক্যাপাসিটি, অর্গ্যানিক কার্বন কন্টেন্ট, এই চারটা হচ্ছে গিয়ে ওর প্রাইম প্রপার্টিস, যেটা দিয়ে সয়েলটাকে আমরা ইমপ্রুভ করতে পারি। আর নর্থ ইস্টার্ন সয়েলের জন্য এটা খুব উপযোগী একটা সেক্টর বলে আমি মনে করি এটাকে ইউজ করা। আচ্ছা, এই নিয়ে কী ধরনের ফার্দার রিসার্চ চলছে? হ্যাঁ, বায়োচার নিয়ে তো সয়েল অ্যামেন্ডমেন্টের কাজ তো চলছেই। আপনারা অনেক কেসে শুনতে পাচ্ছেন অ্যাক্টিভেটেড কার্বন। অ্যাক্টিভেটেড কার্বন আমাদের ঘরে যেগুলো ওয়াটার পিউরিফিকেশন মেশিনস আছে সেখানে অনেক বলবেন যে কার্বন ফিল্টার আছে। সো বায়োচার দিয়ে আমরা ওয়াটার পিউরিফিকেশনও করতে পারি। জলের মধ্যে হেভি মেটাল থাকলে, জলের মধ্যে ভলাটাইল অর্গানিক কম্পোনেন্ট থাকলে ওর এটাকে অ্যাবজর্ব করে ধরে রাখতে পারে, বিকজ ওর পোরোসিটিটা বেশি থাকে, ওর ফাংশনাল গ্রুপের মধ্যে OH গ্রুপটা বেশি থাকে, যার জন্য ও জিনিসগুলো অ্যাবজর্ব করে ধরে রাখতে পারে খুব ভালোভাবেই। ওয়াটার ট্রিটমেন্ট হলো। সেকেন্ড হচ্ছে আজকাল আপনি অনেক কেসে দেখছেন যে অ্যাক্টিভেটেড কার্বন বেসড মেকআপস, অ্যাক্টিভেটেড কার্বন বেসড সোপ, হ্যাঁ, অ্যাক্টিভেটেড কার্বনও বলে, চারকোলও বলে অনেক সময়, সেগুলো একটা সেক্টর আছে। আপনি যদি ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে দেখবেন, আপনি ধরেন ইন্ডাস্ট্রিয়াল কেসের মধ্যে অনেক রকম দেখবেন কার্বন ফাইবার বেসড ম্যাটেরিয়াল, কার্বন স্টিল বেসড ম্যাটেরিয়াল, যেটার মধ্যে খুব হাই প্রপার্টিস পাওয়া যাচ্ছে, সেখানেও কার্বনের প্রয়োজন। আপনি আরেকটা পার্টিকুলার সেক্টর যেটাকে আমি খুব বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করি অ্যাপার্ট ফ্রম আমাদের যেটা সয়েল অ্যামেন্ডমেন্ট, সেটা হচ্ছে গিয়ে স্টিল মেকিং।
স্টিল মেকিংয়ে কিন্তু বলা যায় যে 1 টন অফ স্টিল বানানোর জন্য অলমোস্ট 2.2 টনস অফ কার্বন ডাইঅক্সাইড এমিশন হয়। এখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা পজিটিভ ডাইরেকশন কি, ওরা 5-fold স্টিল প্রোডাকশনটাকে বাড়াবে। যখনই 5-fold স্টিল প্রোডাকশনটাকে বাড়াবে তখন আপনি চিন্তা করতে পারছেন কত অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড এমিট হবে। এত হিউজ অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড এমিটকে অ্যাবজর্ব করার কিন্তু কোনো সেক্টর নেই। তাহলে স্টিল মিনিস্ট্রিও ইনফ্যাক্ট হচ্ছে যে ওরা দেখলো কি বায়োচার বেসড টেকনোলজি, যদি ওরা পিসিআই বেসড একটা টেকনোলজি আছে, যে পিসিআই বেসডের মধ্যে ওরা ইন্ডিয়ান কোলস ইউজ করছে। তো ওরা এক্সপেরিমেন্টে দেখেছে যে ইন্ডিয়ান কোলসের সাথে যদি আমরা একটু বায়োচারে ইউজ করি তাহলে কার্বন ডাইঅক্সাইড প্রোডাকশনটা অনেক কমে আসছে। সো ইনফ্যাক্ট স্টিল প্রোডাকশনের জন্য কিন্তু আমাদের নর্থ ইস্ট যেহেতু একটা বায়োমাস হটস্পট, এখানে বায়োমাস অ্যাভেবিলিটি অনেক বেশি আছে। নট অনলি রাবার উড, ব্যাম্বো বলতে পারেন, এছাড়া আদার বায়োমাস সোর্সেসও আছে। এটা কিন্তু একটা হিউজ সেক্টর যেটা কিন্তু আমাদের মানে এই স্টিল মেকিংয়েও কিন্তু নর্থ ইস্ট অনেক স্ট্রংভাবে বেরিয়ে আসতে পারে অ্যাপার্ট ফ্রম এগ্রিকালচার। সো আমি তো দেখছি বায়োচারের এই যে হিউজ স্কোপ, আর যেটা ডিমেরিট ছিল কি অ্যাভেবিলিটি। তো আমাদের ত্রিপুরাতে ইন টার্মস অ্যাভেবিলিটি আমাদের কাছে ভালোই ফিডস্টক আছে। কি কি মানে সোর্সেস রয়েছে এই বায়োচার টেকনোলজির ক্ষেত্রে? বেসিক্যালি স্যার আমি আপনাকে যখন বলি ফিডস্টক, এই কেসে আপনার ফিডস্টক অ্যাভেবিলিটি একটা খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বিষয়। বিকজ ফিডস্টক যদি আপনার কাছে অ্যাভেলেবল না থাকে তাহলে টেকনোলজি নিয়ে আপনি কী করবেন? আপনার তো ফিডস্টক থাকতে হবে। ফিডস্টকের জন্য আপনার লজিস্টিক্যালি অ্যাভেলেবল দেখতে হবে, লজিস্টিক্যালি ফিজিবল কিনা না, অ্যাভেলেবল আছে কিনা না, কনস্ট্যান্ট অ্যাভেবিলিটি আছে কিনা না। এটা হচ্ছে সাম অফ দ্য হিন্ড্রেন্সেস। কিন্তু আমি যদি আপনাকে একটা তথ্য ধরে বলি ইন টার্মস অফ রাবার উড, যেহেতু রাবার উড নিয়ে আমরা কাজ করছি অনেক দিন থেকে, ত্রিপুরাতে কারেন্ট ডেটা হচ্ছে কি অলমোস্ট 1 লাখ হেক্টর এরিয়া ইজ অনলি রাবার উড রাবার প্ল্যান্টেশন এরিয়া। 1 লাখ হেক্টর এরিয়া। তা আমরা বুঝতে পারছেন যে ত্রিপুরার এরিয়ার কতটা পোর্শন রাবার উড দিয়ে কভার। হ্যাঁ, আর আপনি যদি কারেন্ট ডেটা দেখুন, আমাদের ত্রিপুরাতে অলমোস্ট 38% অফ রাবার উড প্ল্যান্টেশন কিন্তু অলমোস্ট 26 ইয়ার্স পেরিয়ে গেছে। 38%। তার 26 ইয়ার্স পেরিয়ে গেছে স্পেসিফিক্যালি কেন বলছি, কারণ রাবার উডের যেটা ল্যাটেক্স প্রোডাকশন ক্যাপাবিলিটি, যেটা রাবার উৎপাদন ক্যাপাবিলিটি, সেটা কিন্তু টাইমের সাথে কমে আসে। যখন প্ল্যান্টের 25 ইয়ার্স পেরিয়ে যায় তখন ল্যাটেক্স প্রোডাকশন খুব ড্রাস্টিক্যালি কমে আসে। তো আমাদের এখানে যারা রাবার চাষিরা যারা আছে, যাদের ট্রিজ অলমোস্ট 26 ইয়ার্স পেরিয়ে গেছে, তো ডিউ টু দি আনঅ্যাভেবিলিটি অফ মাচ ল্যান্ড, এটাকে ওরা ফেল ডাউন করে নতুন করে চাষ করতে হবে। যখন এটাকে ফেল ডাউন করবে তখন গিয়েই এর অ্যাভেবিলিটিটা বেরিয়ে আসছে। কেন বেরিয়ে আসছে? বিকজ আপনি যদি রাবার উড ট্রি আর নর্মাল ধরুন সেগুন গাছ হলো বা আদার ট্রিজ যদি আপনি কনসিডার করেন, আপনি দেখবেন যে রাবার উড গাছটা খুব তাড়াতাড়ি ডিগ্রেড হয়ে যাচ্ছে, মাইক্রোবিয়ালি ও স্টেবিলিটিটা কম, যার জন্য আমরা রেগুলার পারপাস ঘরের কাজে ইউজ করতে পারছি না। সেটাকে আমরা কেমিক্যালি ট্রিটমেন্ট করছি, করে সেটাকে আমরা ভ্যালু এডেড প্রোডাক্ট বানিয়ে আমরা ফার্নিচার বানাচ্ছি। যেহেতু ফার্নিচারের কস্ট বেড়ে যাচ্ছে বিকজ অফ প্রি ট্রিটমেন্টটাও অনেক কস্টলি প্রসেস, তার জন্য মানে মার্কেট অ্যাকসেপ্টেবিলিটি এই যে রাবার উড টিম্বার, প্রসেস টিম্বারটা খুবই কম। আমরা গভর্নমেন্ট এজেন্সিজ ইউজ করতে পারছি, বাট রেগুলার ঘরে ইউজ করার টেন্ডেন্সিটা কম, কস্টটা বেড়ে যাচ্ছে। তো আমাদের কথা হচ্ছে যে এই যে রাবার উড ট্রিজগুলো আছে, এই রাবার উড ট্রিজটা যদি ডিগ্রেড হতো মাইক্রোবিয়ালি, তো কতটা কার্বন মনোঅক্সাইড বা ধরুন মিথেন এমিশনটা বেশি হতো। সেটা দিয়ে যদি আমরা একটা ভ্যালুয়েডেড প্রোডাক্ট বানাতে পারি, যেটা আমরা কার্বনটাকে স্টেবল ফর্মে রাখতে পারি, সিকুয়েস্টার করে রাখতে পারি, সেটা একটা অত্যন্ত সাস্টেনেবল একটা প্রসেস, যেটা দিয়ে আমরা চিরকাল ইউজ করতে পারছি, হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস অফ ইয়ার্স আমরা এই কার্বনটাকে স্টেবল ফর্মে রাখতে পারছি। তো সেটা মিলিয়ে আমি দেখি যে বায়োচারের মধ্যে একটা খুব মানে ইম্পর্টেন্ট সেক্টর যেটা নিয়ে কাজ করা অত্যন্ত প্রয়োজন, স্পেশালি নর্থ ইস্ট ইন্ডিয়া, যেহেতু আমরা বায়োমাস হটস্পট। আর এত হিউজ পরিমাণ অফ বায়োমাস ওয়েস্ট, আমি তো বলছি রাবার উড ওয়েস্ট যেটা বেরিয়ে আসছে বা বেরিয়ে আসবে আগামী কিছু বর্ষে। সো ইট ইস ট্রিমেন্ডাস, উই হ্যাভ এ ট্রিমেন্ডাস পোটেনশিয়াল ইন টার্মস অফ রাবার উড ইউটিলাইজেশন বা রাবার উড ওয়েস্ট ইউটিলাইজেশন টু মেক বায়োচার। আসলে বায়োচার টেকনোলজি নিয়ে তো কথা বলার আরো অনেক কিছু রয়েছে। একদম অল্প সময়ের মধ্যে এত বড় একটা বিষয় আলোচনা করা সত্যিই অসম্ভব বিষয়। হয়তো আমরা আগামী দিনে আবার সেই বিষয় নিয়ে অবশ্যই কথা বলবো। অনেক অনেক কৃতজ্ঞতা আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য। তার সঙ্গে ধন্যবাদ জানাই আপনাদেরকেও যারা এতক্ষণ ধরে আমাদের সঙ্গে ছিলেন। আজকের মতো আলোচনা আমরা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।